সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ক্লাসে। আজকের এই ক্লাসটির বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, যেটি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা একটি দীর্ঘ আলোচনা। আমি কয়েকটি ক্লাসে ভাগ করে এই চেঞ্জিং সেন্টেন্সের বিষয়টি আলোচনা করব। তো আজকে প্রথম ক্লাসেই আমি চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে যে প্রাথমিক ধারণা এবং কোন কোন ধরনের সেন্টেন্স এই চেঞ্জিং সেন্টেন্সের আওতায় থাকবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তারপর আমি আজকের নির্ধারিত যে মূল আলোচনা সেটাতে যাব। আজকের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে মূল আলোচনা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে কীভাবে রূপান্তরিত করতে হয় বা নেগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হয় সেই বিষয় নিয়ে নাদি দীর্ঘ আলোচনা। তাহলে শুরু করা যাক আমাদের আজকের আলোচ্য বিষয়, চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। শুরুতে আমরা আসি যে চেঞ্জিং সেন্টেন্সটা কি আসলে। হোয়াট ইজ চেঞ্জিং সেন্টেন্স? It means changing a sentence according to the instruction without changing its meaning. অর্থাৎ নির্দেশনা অনুসারে একটি সেন্টেন্সের কাঠামো পরিবর্তনটাকে এবং যে কাঠামো পরিবর্তন করতে গিয়ে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ মূল অর্থটাকে ঠিক রেখে গঠন অনুসারে, নির্দেশিত গঠন অনুসারে পরিবর্তন করার নামই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। অর্থাৎ তুমি স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে কিন্তু মিনিংটা পরিবর্তন করতে পারবে না। ইট মিনস অনলি স্ট্রাকচারাল চেঞ্জ, নট মিনিং চেঞ্জ। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, ম্যান ইজ মর্টাল, এই সেন্টেন্সটাকে আমাদের নেগেটিভ করতে হবে। যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে করি, ম্যান ইজ নট মর্টাল, তাহলে এটা হবে রং। কেন রং? কারণ এটা চেঞ্জিং সেন্টেন্সের যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য অনুসারে হয়নি, যে নিয়ম সেই নিয়ম অনুসারে হয়নি। এখানে অর্থটা পরিবর্তন হয়ে গিয়েছে। কিভাবে দেখো, ম্যান ইজ মর্টাল মানে হচ্ছে মানুষ মরণশীল। আর আমি যদি নেগেটিভ করতে গিয়ে যদি বলি ম্যান ইজ নট মর্টাল, মানুষ মরণশীল নয়, তাহলে এটা সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে, বিপরীত অর্থ প্রকাশ করে। এরকম অর্থ বদলানো যাবে না, অর্থটাকেও ঠিক রাখতে হবে এবং এটাকে এই যে নির্দেশনা যেটা নেগেটিভ করতে বলা হয়েছে সেই নেগেটিভও হতে হবে। তাহলে কিভাবে করা যায়? ম্যান ইজ নট ইমর্টাল, এটা কারেক্ট, কারণ এখানে এটা নেগেটিভ হয়েছে কিন্তু অর্থটা পরিবর্তন হয় নাই। ওই যে মর্টালটাকে যখন আমরা বিপরীত করে দিলাম ইমর্টাল, অমর, তখন এই সেন্টেন্সটার মিনিংটা ঠিক আছে এবং এটা নেগেটিভও হয়েছে। ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়। তাহলে এটা মূল অর্থের সাথে সঙ্গতি রেখে আমাদেরকে নির্দেশনা অনুসারে কাজ করতে হবে। নেগেটিভ হলে নেগেটিভ, ইন্টারগেটিভ হলে ইন্টারগেটিভ, বা সেন্টেন্সের আরও যে বিভিন্ন ধরনের পরিবর্তন আছে, ডিগ্রির পরিবর্তন আছে, সেই বিষয়গুলো সেভাবেই হবে মূলত। হোয়াট টাইপস অফ সেন্টেন্স আর চেঞ্জড? কোন ধরনের সেন্টেন্স এই চেঞ্জিং সেন্টেন্সের আওতায় পড়বে? প্রথমত মিনিংফুল সেন্টেন্স। এই মিনিংফুল সেন্টেন্সের মধ্যে 5 ধরনের সেন্টেন্স আমরা পাই: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। নাম্বার 2 স্ট্রাকচারাল সেন্টেন্স। এটার মধ্যে আমরা পাবো 3 ধরনের সেন্টেন্স: সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। নাম্বার 3 ভয়েস। এটার মধ্যে আমরা পাবো 2 ধরনের: অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। নাম্বার 4 ডিগ্রি। এখানে আমরা 3 ধরনের সেন্টেন্স পাবো: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। মূলত আমরা 4 ধরনের সেন্টেন্সকে পরিবর্তনের আওতায় আনব: মিনিংফুল সেন্টেন্সগুলোকে, স্ট্রাকচারাল সেন্টেন্সগুলোকে, ভয়েসকে এবং ডিগ্রিকে। এই 4 ধরনের পরিবর্তন মূলত তোমাদের পরীক্ষায় আসবে। তার মানে আমরা এখন যদি প্রথমটাতে আসি, অর্থাৎ যেটা আমরা বলছি কি তোমার মিনিংফুল সেন্টেন্স, সেই মিনিংফুল সেন্টেন্সটা আমরা 5 ধরনের এর আগে স্লাইডে আমরা দেখেছিলাম যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তারপর অপটেটিভ, এক্সক্লেমেটরি
এই 5 ধরনের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এখন আসি আমরা এই যে 5 ধরনের সেন্টেন্স, এগুলো আসলে কি ধরনের সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে স্টেটমেন্ট, অর্থাৎ বিবৃতিমূলক, যেটা ঘটনার বিবরণ দিয়ে থাকে, যা ঘটে তাই হচ্ছে অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ হচ্ছে কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্নবোধক যে সেন্টেন্সগুলো, যেই সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়, সেই প্রশ্নগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ হচ্ছে কমান্ড, অর্থাৎ নির্দেশনা, অর্থাৎ কমান্ডিং ভয়েসে যে সেন্টেন্সগুলো হয়, বিশেষ করে শ্রোতাকে উদ্দেশ্য করে যে নির্দেশনামূলক সেন্টেন্সগুলো দেওয়া হয়, সেই সেন্টেন্সগুলো হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ হচ্ছে উইশিং জাতীয় সেন্টেন্স, অর্থাৎ শুভকামনা, দোয়া, আশীর্বাদ, এই জাতীয় যে সেন্টেন্সগুলো, সেই সেন্টেন্সগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি হচ্ছে ইমোশনস, অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে আবেগ প্রকাশ পায়, মানুষের আবেগ প্রকাশ পাবে, সেই সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আসি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিচিতিতে। অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে বলেছিলাম বিবৃতিমূলক বাক্য, যা ঘটে তাই হচ্ছে অ্যাসার্টিভ। ঘটনার বিবরণ, যে বাস্তবতা, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে আমরা যদি স্ট্রাকচারাল ওয়েতে দেখি, তাহলে সেন্টেন্সটা এরকম থাকবে: প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, এরপরে থাকবে অবজেক্ট বা অবজেক্ট সহ এক্সটেনশন। তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন, অথবা দুটোই একসাথে থাকতে পারে। এই স্ট্রাকচারে যে সেন্টেন্স পাবে, সেই সেন্টেন্সটাই হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সেস আর অফ টু টাইপস, দুই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে। নাম্বার 1 অ্যাফার্মেটিভ, নাম্বার 2 নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, হ্যাঁ বোধক বাক্য আর না বোধক বাক্য, এটা সহজেই মিনিং দিয়ে বোঝা যায়। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হয়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয়, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যেমন হাসিব ইজ এ গুড বয়, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর হাসিব ইজ নট এ ব্যাড বয়, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। এই যে অ্যাফার্মেটিভ এবং একই সেন্টেন্সকে আমি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোই দেখালাম, আর দুটোরই অর্থ সেম, শুধুমাত্র গঠনগত পার্থক্য আছে। এই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হলো বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এই কাজগুলো কিভাবে হয় মূলত আমরা সেগুলোই আজকে দেখব। এবার আমরা এক নজর একটু নেগেটিভ স্ট্রাকচারগুলো দেখব, অর্থাৎ একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কোন গঠন অনুসারে সেটাকে নেগেটিভ করতে হবে। শুরুতে বলে রাখি, 4 ধরনের অক্সিলারি ভার্বের সাহায্যে তুমি একটা সেন্টেন্সকে নেগেটিভ করবে। 4 ধরনের ভার্বের মধ্যে যে কোনো একটা দিয়ে। সেটা হতে পারে টু বি ভার্ব, তার মধ্যে এম, ইজ আর ওয়াজ ওয়্যার। সেটা হতে পারে টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা থেকে যে কোনো একটা। সেটা হতে পারে মডাল অক্সিলারি ভার্ব, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ইউজ টু, অট টু, ডেয়ার, মাস্ট, নিড, এই জাতীয় মডেলের মধ্যে যে কোনো একটা। আর চতুর্থ নাম্বারটা হচ্ছে টু ডু ভার্ব, অর্থাৎ ডু, ডাজ, ডিড, এই তিনটা থেকে যে কোনো একটা। এই 4 ধরনের অক্সিলারি ভার্বের যে কোনো একটা দিয়ে তোমাকে একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ করার ক্ষেত্রে একটা অ্যাডভার্ব ব্যবহার হবে, সেটা হচ্ছে নট। নট ছাড়াও নেগেটিভ সেন্টেন্স হতে পারে, যেমন নো দিয়ে হতে পারে, নো বডি দিয়ে হতে পারে, নান দিয়ে হতে পারে, তারপর তোমার এই যে নেভার দিয়ে হতে পারে। তবে বেসিক্যালি নট ব্যবহার করে একটা সেন্টেন্সকে নেগেটিভ করা হয়। তাহলে আমরা এখন একটু বিভিন্ন টেন্স অনুসারে নেগেটিভ সেন্টেন্সগুলোর একটু স্ট্রাকচার দেখব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার হবে ডু বা ডাজ। স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট, এবং এরপরে মূল ভার্বটা বেস ফর্মে, এরপর এক্সটেনশন। ডু নট এবং ডাজ নট, ডু নট বা ডাজ নটের মধ্যে ডাজ নটটা বসবে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, বাদ বাকি সাবজেক্টের ক্ষেত্রে বসবে ডু নট। প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্সটা যদি টু বি ভার্ব দিয়ে তৈরি হয়, অর্থাৎ শুধুমাত্র টু বি ভার্বই যদি এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করে, তখন তোমাকে ওই টু বি ভার্বের পরে একটা নট বসাতে হবে। সেক্ষেত্রে টু বি ভার্ব হচ্ছে এম অথবা ইজ অথবা আর।
তাহলে স্ট্রাকচারটা হচ্ছে কি, সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, এরপরে নট বসাতে হবে, এরপর এক্সটেনশন। প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্সটা যদি টু হ্যাভ ভার্ব দিয়ে গঠিত হয়, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে নট, এরপরে এক্সটেনশন। অথবা এটাকে এভাবেও করা যায়, অর্থাৎ ডু ভার্বের সাহায্য নিয়ে করা যাবে সেন্টেন্সটাকে। সেক্ষেত্রে হবে কি, সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট, এরপরে হ্যাভ ভার্বটার বেস ফর্ম, হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ, এবং এরপর এক্সটেনশন বসবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে সেক্ষেত্রে ডাজ নট বসিয়ে বেস ফর্মটাকে হ্যাভ করে দিতে হবে। আর ফার্স্ট ইনডেফিনিট এর গঠনে তোমার অক্সিলারি ভার্ব ব্যবহার হবে ডিড। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে ডিড নটের পরে মেইন ভার্বটা বেস ফর্মে, এবং এরপর হচ্ছে এক্সটেনশন। ফার্স্ট ইনডেফিনিট সেন্টেন্সটা যদি টু বি ভার্ব দিয়ে গঠিত হয়, অর্থাৎ ওয়াজ বা ওয়ার দিয়ে, তাহলে সেক্ষেত্রে হবে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার, এবং এরপরে নট, এরপরে এক্সটেনশন। ফার্স্ট ইনডেফিনিট সেন্টেন্সটা যদি টু হ্যাভ ভার্ব দিয়ে তৈরি হয়, অর্থাৎ হ্যাড দিয়ে, তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা দুই রকম হতে পারে, সাবজেক্টের পরে হ্যাড, হেডের পরে নট, নটের পরে এক্সটেনশন। অথবা সেটা হতে পারে সাবজেক্টের পরে ডিড নট এবং ডিড নটের পরে হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ, এবং এরপরে এক্সটেনশন। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সেক্ষেত্রে এম, ইজ, আর এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে। তার মানে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, এরপরে ভার্বের আইএনজি ফর্ম, এরপর এক্সটেনশন। অর্থাৎ এই এম, ইজ, আর এরপরে কিন্তু নটটা বসবে, এখানে একটা নট বসবে, নটটা এখানে পরেনি, নট বসবে এখানে একটা। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে হবে ওয়াজ বা ওয়ার, সেক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার দিয়ে তারপর একটা নট দিতে হবে, এখানে একটা নট হবে, এরপর মূল ভার্বটা আইএনজি ফর্ম যেভাবে আছে সেভাবে থাকবে, এরপর এক্সটেনশন। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি অক্সিলারি ভার্ব, এক্ষেত্রে সাবজেক্টের পরে শ্যাল নট বি অথবা উইল নট বি, শ্যাল নট বি অথবা উইল নট বি, এরপরে ভার্বের আইএনজি ফর্ম, এরপরে এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে অক্সিলারি ভার্ব থাকবে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে এক্ষেত্রে নেগেটিভ হবে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে নট, অর্থাৎ হ্যাভ নট অথবা হ্যাজ নট, এরপরে মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে যেভাবে আছে সেভাবে থাকবে, এবং এক্সটেনশন বসবে। ফার্স্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে হ্যাড, তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্টের পরে হ্যাড, এরপরে নট, এরপরে মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল, এরপর এক্সটেনশন। আর ফিউচার পারফেক্টে হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তাহলে মানে অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের পরে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল নট হ্যাভ অথবা উইল নট হ্যাভ, এরপরে মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল, এবং এরপরেই হচ্ছে এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে নেগেটিভ স্ট্রাকচারটা হবে কি, সাবজেক্টের পরে হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন, এরপরে মূল ভার্বটা আইএনজি ফর্মে থাকবে, এরপর এক্সটেনশন থাকবে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে অক্সিলারি ভার্ব এক্ষেত্রে থাকবে হ্যাড বিন, তাহলে নেগেটিভ হবে কি, সাবজেক্টের পরে হ্যাড নট বিন, এরপরে ভিআইএনজি ফর্ম, এবং এরপরে এক্সটেনশন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্টের পরে শ্যাল নট হ্যাভ বিন অথবা উইল নট হ্যাভ বিন, এরপরে ভিআইএনজি, এবং এরপর হচ্ছে এক্সটেনশন। আর সর্বশেষে যদি সেন্টেন্সটা মডাল অক্সিলারি ভার্ব দ্বারা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বের পরে একটা নট দিতে হবে, সাবজেক্টের পরে মডাল অক্সিলারি ভার্বের পরে নট, এরপরে মূল ভার্বটা বেস ফর্ম, যেটা মডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য অনুসারে এখানে মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে, এবং এরপরে এক্সটেনশন বসবে। এবার আমরা দেখে নেব যেগুলো আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে কিছু বিপরীত শব্দের ব্যবহার হবে, সেই বিপরীত শব্দগুলো আমরা একটু শুরুতেই দেখে নিই। অনেক ধরনের বিপরীত শব্দ হতে পারে, তবে একটু কমন যেগুলো তোমাদের প্রশ্নের মধ্যে আমরা একটু সচরাচর বেশি লক্ষ্য করে থাকি, সেই ধরনের কিছু শব্দের বিপরীত শব্দ আমরা এখন একটু দেখে নেব। প্রথমে দেখো এ ফিউ, সেটার বিপরীত শব্দ হচ্ছে মেনি। এ লিটল, সেটার বিপরীত শব্দ হচ্ছে মাচ। অ্যাবসেন্টের পরে হচ্ছে অ্যান্থোনিম বা বিপরীত শব্দ প্রেজেন্ট, আর অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে ইনঅ্যাক্টিভ। অ্যাগ্রি, ডিসএগ্রি, অলওয়েজ, নেভার। কমফোর্টেবল, আনকমফোর্টেবল, রাইট, রং। ডাউটফুল, আনডাউটফুল। ফর্মাল, ইনফর্মাল।
friend, foe, grateful, ungrateful, happy, unhappy, hard, easy অথবা soft, honest, dishonest, literate, illiterate। illiterate থেকে হতে পারে লিটারেসি, তাহলে সেক্ষেত্রে বিপরীত শব্দ হবে ইলিটারেসি। অনেস্ট এখানে আরও হতে পারে অনার, তাহলে ডিসঅনার হবে অনারেবল, ডিসঅনারেবল। এরপর দেখো হেলদি, আনহেলদি অথবা সিক। হেলদির বিপরীত শব্দ আনহেলদি হতে পারে অথবা সিক হতে পারে। মোরাল, ইমোরাল, এখানে হতে পারে মোরালিটি, ইমোরালিটি। তারপর দেখো মর্টাল, ইমর্টাল, obedient, disobedient, ordinary, extraordinary, patriot, traitor, pious, impious, pleasant, unpleasant, pleased, displeased, real, unreal, regular, irregular, punctual, late অথবা unpunctual, remember, forget, responsible, irresponsible, sincere, insincere, solvent, insolvent, willing, unwilling, wise, unwise, lazy, industrious, fool, এটা বিপরীত শব্দ হতে পারে ইন্টেলিজেন্ট অথবা ক্লেভার। একটু অর্থগুলো বলে রাখি, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য একটু সুবিধা। আমরা একটু পিছনে যাই। ফিউ মানে অল্প, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, অ্যাগ্রি হচ্ছে একমত পোষণ করা, কমফোর্টেবল আরামদায়ক বা স্বস্তিদায়ক, ডাউটফুল সন্দেহপূর্ণ বা সন্দেহজনক, তারপর হচ্ছে ফ্রেন্ড বন্ধু, হ্যাপি সুখী, অনেস্ট সৎ, হেলদি স্বাস্থ্যবান, লিটল অল্প, অ্যাক্টিভ সক্রিয়, অলওয়েজ সর্বদা, রাইট সঠিক, ফর্মাল আনুষ্ঠানিক, গ্রেটফুল কৃতজ্ঞ, হার্ড কঠিন, লিটারেট শিক্ষিত, মোরাল নৈতিক। মর্টাল মরণশীল, অর্ডিনারি সাধারণ, পায়াস ধার্মিক, প্লিজড সন্তুষ্ট, রেগুলার নিয়মিত, রিমেম্বার মনে রাখা, সিনসিয়ার আন্তরিক, উইলিং ইচ্ছুক, লেজি অলস, ওবিডিয়েন্ট অনুগত বা বাধ্য, প্যাট্রিয়ট দেশপ্রেমিক, প্লিজেন্ট আনন্দদায়ক, রিয়েল বাস্তব, পাংচুয়াল সময়ানুবর্তী, রেসপন্সিবল দায়িত্বশীল, সলভেন্ট সলভেন্ট হচ্ছে সচ্ছল, ওয়াইজ ওয়াইজ হলো জ্ঞানী, আর ফুল ফুল হচ্ছে বোকা। তাহলে এগুলোর বিপরীত শব্দগুলো, অর্থাৎ এই শব্দগুলোর অর্থ জানলে তোমরা বিপরীত শব্দগুলো সহজে গেস করতে পারবে। এবার আমরা দেখব রুলসগুলো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে কি কি নিয়ম আমরা পালন করব, কোন কোন নিয়মে আমরা একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে পারবো। প্রথমে আসো রুল 1, অনলি অথবা অ্যালোন অথবা মিয়ারলি। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন অথবা মিয়ারলি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা নান ভার্ব ব্যবহার করবে স্রষ্টা বা ব্যক্তির ক্ষেত্রে। অর্থাৎ অনলি, অ্যালোন, মিয়ারলি এই অ্যাডভার্বগুলো যদি কোনো ব্যক্তিকে বোঝাবার জন্য বসে অথবা স্রষ্টাকে উদ্দেশ্য করে বসানো হয়, তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে আমাদের বসাইতে হবে নান ভার্ব। আর যদি সেটা ব্যক্তি বা স্রষ্টাকে না বুঝিয়ে কোনো প্রাণী বা বস্তুকে বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে হবে নাথিং বাট। আর যদি সেটা কোনো বয়স বা সংখ্যাকে উদ্দেশ্য করে বসে, বয়স বা সংখ্যাকে বুঝিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বসাতে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। যেমন দু একটা উদাহরণ আমরা দেখি। নাম্বার 1, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে অনলি আল্লাহকে মিন করছে স্রষ্টাকে, তাহলে সেক্ষেত্রে হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। হি হ্যাজ অনলি এ বল। এখানে অনলিটা বসছে একটা বস্তুর ক্ষেত্রে, বল, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ করতে হবে নাথিং বাট দিয়ে। তার মানে হি হ্যাজ নাথিং বাট এ বল। নাম্বার 3, হি হ্যাজ অনলি 10 টাকা। এটা সংখ্যাকে বোঝানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে
আমরা নট মোর দেন ব্যবহার করব। হি হ্যাজ নট মোর দেন 10 টাকা। ইউ আর 13 ইয়ার্স অন অনলি, এটা বোঝানো হয়েছে বয়সকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বসাবো নট মোর দেন। ইউ আর নট মোর দেন 13 ইয়ার্স। রুল 2, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে, আবার বলছি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে, তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ স্ট্রাকচারটা হবে দুই ধরনের। প্রথমটা দেখো, সাবজেক্টের পরে ক্যান নট এবং ক্যান নটের পরে বাট। সাবজেক্টের পরে ক্যান নট, এরপরে বাট দিতে হবে একটা, এরপরে ভার্বটা মেইন ভার্বটা বেস ফর্মে হবে। মেইন ভার্বটা কী হবে? বেস ফর্মে হবে। আর কুড নট কখন হবে? কুড নট হবে ওই হ্যাড টুর ক্ষেত্রে। যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাড টু দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা ফার্স্ট টেন্স ধরে নেব এবং সেই ক্ষেত্রে ক্যান নট না বসিয়ে বসাবো কুড নট। তারপরে সাবজেক্টের পরে ক্যান নট বাট অথবা কুড নট বাট, এরপরে বেস ফর্মে মেইন ভার্বটা বসাইতে হবে। এরপর আর যা থাকে সেগুলো বসবে। যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। আরও এক নিয়মে হইতে পারে এই সেন্টেন্সটা, সাবজেক্টের পরে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প। অর্থাৎ আমরা ওখানে দেখেছি বাট বসতে, আর এখানে আমরা বাটের পরিবর্তে দিচ্ছি হেল্প। তবে হেল্প দিলে সেই ক্ষেত্রে এর পরবর্তী বেস ফর্মে ভার্বটা বেস ফর্ম না বসে সেটা আইএনজি ফর্মে বসবে। অর্থাৎ বাটের ক্ষেত্রে বসবে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, আর হেল্পের ক্ষেত্রে বসবে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে আমরা দেখো আবার বলি, সাবজেক্টের পরে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প। ক্যান নট হেল্প বসাবো যদি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, আর কুড নট হেল্প বসাবো যদি হ্যাড টু থাকে, এবং এরপরে মেইন ভার্বটা আইএনজি ফর্মে বসবে। যেমন ওই উপরের সেন্টেন্সটাকে যদি আমরা এই নিয়মে গঠন করি, অর্থাৎ উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে সেক্ষেত্রে হবে কি উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। তাহলে এখানে কী হইলো? ওবেইং। তাহলে মনে রাখতে হবে যদি বাট ব্যবহার করি আমরা তাহলে তারপরে হবে মূল ভার্বটা বেস ফর্মে, আর যদি হেল্প ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। রুল 3, বোথ ডট ডট অ্যান্ড। এই কোরিলেটিভ কনজাংশন যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে বোথের পরিবর্তে ব্যবহার করবে নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে সেখানে বসাবে বাট অলসো। বোথ ডট ডট অ্যান্ড, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করবো কি দিয়ে? নট অনলি বাট অলসো দিয়ে। যেমন বোথ পিয়াস অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড, তাহলে এখানে নেগেটিভ করতে গেলে আমরা পাবো কি? নট অনলি পিয়াস বাট অলসো দোলা ওয়ার এক্সাইটেড। তাহলে বোথের পরিবর্তে বসলো নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে বসলো বাট অলসো। নাম্বার 2, বাংলাদেশ ইজ বোথ এ স্মল অ্যান্ড অ্যান ওভারক্রাউডেড কান্ট্রি। বাংলাদেশ ইজ বোথ এ স্মল অ্যান্ড অ্যান ওভারক্রাউডেড কান্ট্রি, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা পাবো কি? বাংলাদেশ ইজ নট অনলি এ স্মল বাট অলসো অ্যান ওভারক্রাউডেড কান্ট্রি। বাংলাদেশ ইজ নট অনলি এ স্মল বাট অলসো অ্যান ওভারক্রাউডেড কান্ট্রি। এখানে বোথের পরিবর্তে নট অনলি বসছে, আর অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসছে। রুল 4, এভরিওয়ান অথবা এভরিবডি অথবা এভরি পারসন অথবা এভরির পরে কমন নাউন, যেমন এভরি বয়, এভরি গার্ল, এভরি মাদার, এভরি ফ্লাওয়ার, এই ধরনের এভরির পরে যদি কোনো একটা কমন নাউন থাকে তাহলে, অথবা যদি অল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করব এই স্ট্রাকচারে। প্রথমে আমরা দেয়ার ইজ অথবা ওয়াজ, দেয়ারের পরে ইজ অথবা ওয়াজ, ইজ বসবে প্রেজেন্ট টেন্স হলে আর ওয়াজ বসবে ফার্স্ট টেন্স হলে, এবং এরপর একটা নো ব্যবহার করবে। নো এর পরে ওই অ্যাটাচড ওয়ার্ড, অর্থাৎ এভরিবডির পর এভরির সাথে যে নাউনটা থাকবে সেই নাউনটা এখানে বসবে। এরপরে হবে বাট, বাটের পরে ভার্বটা যে ফর্মে আছে সেই ফর্মে বসে যাবে, এবং রেস্ট পার্ট অর্থাৎ অবশিষ্ট অংশটা বসবে। আবার বলি, শুরুটা হবে দেয়ার দিয়ে, দেয়ারের পরে ইজ অথবা ওয়াজ,
প্রেজেন্ট টেন্স হলে ইজ, ফার্স্ট টেন্স হলে ওয়াজ। এরপর একটা নো ব্যবহার করতে হবে। নো এর পরে অ্যাটাচড ওয়ার্ড বলতে আমরা ওই এভরির সাথে যে ওয়ার্ডটা থাকবে, যে নাউনটা থাকবে, সেই নাউনটাকে মিন করছি। এরপর একটা বার্ট দিতে হবে, বার্ট। বার্টের পরে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বটা যে ফর্মে ছিল সেই ফর্মে এখানে বসে যাবে এবং এরপরে বাকি অংশটা বসবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে আমরা শুরু করব দেয়ার দিয়ে, দেয়ার ইজ, কারণ এই যে লাভস এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে দেয়ার ইজ। এরপর আমরা কি বসালাম, নো। এরপরে কি বসালাম, মাদার। যে এভরির পরে কি আছে, মাদার আছে, সেই মাদারটা নো এর পরে বসবে। তারপর কি দিলাম, বাট। বাটের পরে আমার মেইন ভার্ব থেকে বাকি অংশ, এই মেইন ভার্ব লাভস, লাভস থেকে বাকি অংশটা এখানে বসে যাবে। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। অথবা আরেকটা বিকল্প নিয়ম তোমাদের দেখাই, সেটা হচ্ছে কি দেয়ারের পরে ইজ বা ওয়াজ যথারীতি থাকবে, নো থাকবে, অ্যাটাচড ওয়ার্ড থাকবে। এই জায়গায় এসে বার্টের পরিবর্তে আমরা একটা অন্য কনজাংশন ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে হু বা হুইচ। এই হু হুইচের ব্যবহারের মধ্যে আবার একটু খেয়াল রাখতে হবে। হু বসবে ব্যক্তির ক্ষেত্রে আর হুইচ বসবে অব্যক্তির ক্ষেত্রে। ব্যক্তি হলে হু, ব্যক্তি না হলে হুইচ। অর্থাৎ পূর্ববর্তী এই যে অ্যাটাচড ওয়ার্ড, এখানে যে নাউনটা, সেই নাউনটা যদি ব্যক্তি হয় তাহলে তারপরে হু বসবে। এই নাউনটা যদি ব্যক্তি না হয় তাহলে বসবে হুইচ। এরপরে দেখো একটু বাড়তি কাজ আছে, সেটা হচ্ছে ভার্বটাকে নেগেটিভ করতে হবে। ভার্বটা কি করতে হবে, নেগেটিভ করতে হবে। আমরা আগেরটাতে কিন্তু সেরকম পাইনি। তার মানে এই নিয়মটা একটু সহজ, এই নিয়মটা কিছুটা জটিল, তারপরও অত জটিল না, একবার বুঝে নিলে সেটা সহজ। তাহলে হু বা হুইচের পরে যে ভার্বটা বসবে সেটা নেগেটিভ হবে, নেগেটিভ করার পরে বাকি অংশটা বসে যাবে। তাহলে দেখো আমরা যদি সেম সেন্টেন্সকে এই বিকল্প নিয়মে করি, দেয়ার ইজ নো মাদার হু, এই যে হু কেন বসালাম, কারণ মাদারটা ব্যক্তি, সে কারণে আমরা হু দিলাম। হু এর পরে নেগেটিভ বলছি আমি, নেগেটিভ। এখানে লাভসটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে এবং একটা অ্যাস যোগ আছে। যেহেতু অ্যাস যোগ আছে তার মানে এখানে আমাদেরকে নেগেটিভ করতে হলে ডাস ব্যবহার করতে হবে। তাহলে হু ডাস নট লাভ হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার হু ডাস নট লাভ হার চাইল্ড। আরেকটা দেখি, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। তাহলে আমরা যদি নেগেটিভ করি, দেয়ার ইজ নো ক্লাউড হুইচ, আমি ব্যবহার করেছি কি হুইচ, কারণ ক্লাউডটা ব্যক্তি নয়, সেই কারণে আমরা এখানে ব্যবহার করলাম হুইচ। হুইচ ডাস নট, এটাও প্রেজেন্ট টেন্স আছে। আমরা এটা ডাস নট হ্যাভ দিয়ে করতে পারি অথবা সরাসরি হ্যাজ নট দিলেও চলবে। হুইচ হ্যাজ নট এ সিলভার লাইনিং অথবা হুইচ ডাস নট হ্যাভ এ সিলভার লাইনিং। এরপরে দেখো রুল 5। রুল 5টা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কীভাবে নেগেটিভ করবো। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা অ্যাজ সুন অ্যাজ পাই তাহলে সেক্ষেত্রে নেগেটিভটা কীভাবে হবে। সচরাচর আমরা যে সেন্টেন্স দেখি আমরা সেখানে দেখি অ্যাজ সুন অ্যাজ দ্বারা সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে থাকে, তবে প্রেজেন্ট টেন্সও থাকতে পারে। ফার্স্ট টেন্সে থাকবে এমন কোনো কথা নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফার্স্ট টেন্সে দেখি এবং বিভিন্ন প্রশ্নে আমরা সচরাচর তোমরাও দেখো সেটা হচ্ছে কি ফার্স্ট টেন্সে দেওয়া থাকে। তো এই জন্য আমি ফার্স্ট টেন্সের স্ট্রাকচারটা দেখালাম। দেখো প্রথমে নো সুনার বসাতে হবে, এরপরে হেড। মনে আছে এই রুলটা কোথায় দেখেছিলাম? হ্যাঁ, এটা হচ্ছে আমরা ফার্স্ট রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে আমরা একটা নিয়ম দেখিয়েছিলাম, সেই নিয়মে এই স্ট্রাকচারটা তোমাদের ছিল। নো সুনারের পরে হেড, হেডের পরে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে। ওই যে অ্যাজ সুন অ্যাজ এখানে মনে রাখতে হবে দুইটা ক্লজ, একটা অ্যাজ সুন অ্যাজের অংশ আর একটা হচ্ছে অন্য অংশ। যে অংশটাতে অ্যাজ সুন অ্যাজ থাকবে সেই অংশের ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে এবং আমরা অ্যাজ সুন অ্যাজটা প্রয়োগ করব নো অ্যাজ সুন অ্যাজের যে ক্লজ সেই ক্লজেই মূলত নো সুনারটা প্রয়োগ করব। তাহলে সাবজেক্টের পরে ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে এবং এরপরে ওই ক্লজের অবশিষ্ট অংশ এখানে বসবে। তারপর একটা কনজাংশন দিতে হবে দেন। এই দেন কনজাংশনটার পরে দ্বিতীয় অংশটা কোনো পরিবর্তন হবে না, দ্বিতীয় অংশটা যেরকম আছে সেরকম থেকে যাবে। অর্থাৎ এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সেই থাকবে, সাবজেক্টের পরে ভি টু, ভি টুর পরে অবজেক্ট এক্সটেনশন। হ্যাঁ, যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে তখন কি হবে,
হ্যাঁ প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, তখন এই জায়গায় হ্যাভ বা হ্যাজ হবে। এই জায়গায় কী হবে? হ্যাভ বা হ্যাজ। সাবজেক্টের উপর নির্ভর করবে সেটা কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। এরপর এই জায়গায় এসে V2টা V1 হবে, অর্থাৎ দুটো অংশই প্রেজেন্ট টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। তাহলে আমরা উদাহরণ যদি দেখি, as soon as the thief saw the police he ran away. as soon as the thief saw the police he ran away, এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা পাবো কি no sooner had the thief seen the police then he ran away। তাহলে প্রথমে কি বসলো? no sooner। এরপর আমরা স্ট্রাকচার অনুসারে had বসালাম, হেডের পরে সাবজেক্টটা বসলো দ্য থিফ, থিফের পরে V3, এই যে যেখানে যে ভার্বটা আছে এই অংশের মধ্যে স, এই স এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে সিন। এরপরে ওই অংশের অবশিষ্ট দুটো ওয়ার্ড আছে দ্য পুলিশ বসালাম, বসানোর পরে এই কমা ইনভার্টেড কমার জায়গায় দেন দিতে হবে। দেনের পরে হি র্যান অ্যাওয়ে, এই অংশটার কোনো পরিবর্তন হবে না। আরেকটা দেখো, as soon as the coronavirus started to affect everybody became alert। no sooner had the coronavirus started to affect then everybody became alert। তাহলে এখানে শুরুতে no sooner, তারপর had দিলাম, the coronavirus সাবজেক্ট বসলো, started এর ফার্স্ট পার্টিসিপল started, বাকি এই অংশের মধ্যে এখানে কনজাংশন বসাইলাম আমরা কমার জায়গায়। এরপরে দ্বিতীয় অংশটা আমাদের এখানে কোনো পরিবর্তন করতে হয়নি, এটা যেভাবে আছে সেভাবেই বসে যাবে। এরপরে দেখো রুল 6, সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভ করব। সুপারলেটিভ ডিগ্রি বিভিন্ন রকমের থাকতে পারে, তবে এই গঠনটা খেয়াল রাখতে হবে। সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে দি এর পরে সুপারলেটিভ ডিগ্রি। এই স্ট্রাকচারে যে সুপারলেটিভ ডিগ্রি থাকবে সেটাকে যদি আমাদের নেগেটিভ করতে হয় তাহলে আমরা নো আদারের একটা ফর্মুলা ব্যবহার করব। শুরুতে নো আদার, তারপর নাউন, তারপর ভার্ব, তারপর সো বা অ্যাজ, এরপরে পজিটিভ ফর্ম, অর্থাৎ ওই যে এসডি যেটা সুপারলেটিভ ডিগ্রি সেই অ্যাডজেক্টিভটা ওইখানে এসে পজিটিভ ফর্মে হয়ে যাবে, এবং এরপর একটা এস বসবে, এবং এরপরে নাউন বা প্রোনাউন বসবে। আবার বলছি, নো আদারের শুরুতে হবে নো আদার দিয়ে, এরপরে বসবে নাউন, নাউনের পরে তোমার ভার্ব বসবে, ভার্বের পরে সো বা এস, এরপরে পজিটিভ ফর্ম, এরপরে এস, এরপরে নাউন বা প্রোনাউন। দেখো এখানে একটা নাউন, এখানে একটা নাউন, এখানে কোন নাউনটাকে আমরা মিন করছি? এখানে সুপারলেটিভ ডিগ্রির পরে যে নাউনটা থাকবে সেই নাউনটাই মূলত এখানে আসবে। এখানে কোনটা আসবে? সুপারলেটিভ ডিগ্রির পরে একটা নাউন থাকবে, সেই নাউনটা এইখানে আসবে। আর এখানে নাউন বা প্রোনাউন কোনটা? যেটা সুপারলেটিভ ডিগ্রিতে যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা নাউনে থাকতে পারে, সেই সাবজেক্টটা প্রোনাউনে থাকতে পারে, সেটা এসে এখানে এই এসের পরে বসবে। উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে শুরুতে আমাদের বসাতে হবে নো আদার, নো আদারের পরে ওই যে বললাম নাউন, নাউন কোনটা? এই যে বিগেস্টের পরে দেখো সিটিটা হচ্ছে কি নাউন, এই সিটিটা এখানে বলবে, সিটির সাথে সংযুক্ত আছে ইন বাংলাদেশ, এটাও একসাথে বসিয়ে দিবে। এটাকে আলাদা করে শেষেও বসানো যায়, তবে একসাথে বসানোটা ভালো আর কি। সিটি ইন বাংলাদেশ, এরপরে ভার্ব, এই যে ভার্বটা বসলো, বসার পরে এস অথবা সো যে কোনো একটা বসতে পারে এখানে। এরপর বিগেস্টের পজিটিভ রূপ বিগ, এরপরে আবার এস বসাতে হবে, তারপর ওই যে সাবজেক্ট যেটা ছিল সেই সাবজেক্টটা এসে এখানে বসবে, সেটা এখানে নাউন আকার আছে, নাউন আকারে বসবে। এটা প্রোনাউন থাকতে পারে, অর্থাৎ নাউন বা প্রোনাউন যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা এখানে এনে বসাতে হবে। তাহলে কি দাঁড়ালো? নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ এস ঢাকা। বি, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে কি নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড। নো আদারের পরে ওই যে হাইয়েস্টের পরে কি আছে? পিকের সাথে সংযুক্ত অংশ আছে ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। রুল 8, অ্যান্থনিম বা বিপরীত শব্দের ব্যবহারের মাধ্যমে সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। এই ক্ষেত্রে নট বা নো বা নেভার ব্যবহার করতে হবে। তবে
আমরা শুরুতে কিন্তু বলেছিলাম যে বিপরীত শব্দের ব্যবহার হতে পারে, সেই জন্য একটা তালিকাও তোমাদেরকে আমরা শুরুতে দেখিয়েছিলাম। সেই বিপরীত শব্দের ব্যবহারটা এই নিয়মের মধ্যেই। তাহলে একটা সেন্টেন্সকে বিপরীত শব্দ প্রয়োগের মাধ্যমে আমরা নেগেটিভ করতে হবে। এই যে আমরা কেন বিপরীত শব্দ ব্যবহার করি, আসলে বিপরীত শব্দটা ব্যবহার করি মূলত অর্থের ব্যালেন্স করার জন্য, অর্থাৎ অর্থটা যাতে পরিবর্তন হয়ে না যায়। মনে আছে শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম যে ম্যান ইজ মর্টাল, ওটাকে আমরা নেগেটিভ করতে গিয়ে করছি কি ম্যান ইজ নট ইমর্টাল। এই যে আমরা মর্টাল থেকে ইমর্টাল করলাম, এটা মূলত অর্থটাকে আমরা ঠিক রাখার জন্য, অর্থটা যাতে পরিবর্তন হয়ে না যায়, এই নিয়মের মধ্যে আমরা সেটাই পাচ্ছি। যেমন দেখো আই শ্যাল রিমেম্বার ইউ, এটাকে নেগেটিভ করলে হবে আই শ্যাল নট ফরগেট ইউ। বি উই শুড স্পিক দ্য ট্রুথ, উই শুড নট টেল এ লাই। ট্রুথের ক্ষেত্রে স্পিক ব্যবহার হয় আর লাইয়ের ক্ষেত্রে টেল ব্যবহার হয়, সেই কারণে ভার্বটা একটু চেঞ্জ হলো। দুটোর অর্থ একই, স্পিক মানে বলা, টেল মানে বলা, তবে ট্রুথের সাথে স্পিক সামঞ্জস্যপূর্ণ আর লাইয়ের ক্ষেত্রে টেল সামঞ্জস্যপূর্ণ। তারপর দেখো লিটারেসি ইজ এক্সপেক্টেড, ইলিটারেসি ইজ নট এক্সপেক্টেড। লিটারেসিকে আমরা বিপরীত করলাম, আবার আমরা চাইলে এক্সপেক্টেড এটাকে বিপরীত শব্দ করে করতে পারি, অর্থাৎ লিটারেসিকে ঠিক রেখে। তাহলে সেক্ষেত্রে হবে কি লিটারেসি ইজ নট আনএক্সপেক্টেড, তখন হবে আনএক্সপেক্টেড। তাহলে এইভাবে আমরা সেটা ভার্বের বিপরীত হতে পারে, অ্যাডভার্বের বিপরীত হতে পারে, অ্যাডজেক্টিভের বিপরীত হতে পারে, নাউনের বিপরীত হতে পারে। মূলত এই 4 ধরনের ওয়ার্ডকে বিপরীত করে আমরা সেন্টেন্সকে নেগেটিভ করে থাকি। রুল 9, অলওয়েজ থাকলে সেক্ষেত্রে নেভার দিয়ে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। অলওয়েজ থাকলে তার পরিবর্তে কী বসবে নেভার, এবং নেভারের পরে বিপরীত শব্দ, অর্থাৎ বিপরীত শব্দের ব্যবহারটা এই ক্ষেত্রে আছে। যেমন কৌশিক অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, কৌশিক অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস। কৌশিকের পরে তাহলে অলওয়েজের পরিবর্তে হবে নেভার, কৌশিক নেভার। অ্যাটেন্ডস এই শব্দটাকে বিপরীত করতে হবে মিসেস, মিস, অ্যাটেন্ড আর মিস। অ্যাটেন্ডের বিপরীত শব্দ হচ্ছে মিস। তাহলে অ্যাটেন্ডের সাথে যেতে এস যোগ আছে, তাহলে মিসের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, এখানে ইএস যুক্ত হবে মূলত। তাহলে মিসেস দ্য ক্লাস, অর্থাৎ কোন শব্দটা বিপরীত করলে সেন্টেন্সের অর্থটা ঠিক থাকবে সেটা তোমাকে সেন্টেন্সটা পড়ে ধারণা করে নিতে হবে। যেমন ইউ আর ভেরি ক্লেভার, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এটা হবে কি ইউ আর নট এ ফুল অ্যাট অল। ক্লেভারের পরিবর্তে কী হলো ফুল। তবে এখানে একটা নতুন জিনিস দেখো, এই যদি ভেরি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাট অল দিতে হবে, নতুবা ভেরি যদি রেখে দাও তাহলে এটা অর্থ একটু গরমিল হয়ে যেতে পারে। তাহলে ভেরি থাকলে সেক্ষেত্রে তার পরিবর্তে কী বসাবে, সেক্ষেত্রে বসাবে অ্যাট অল। তাহলে ইউ আর নট এ ফুল অ্যাট অল। আরেকটা দেখো উই শুড বি প্যাট্রিয়ট, নেগেটিভ করলে উই শুড নট বি ট্রেইটর, প্যাট্রিয়টের বিপরীত শব্দ ট্রেইটর। রুল 10, 2.2 থাকলে সেক্ষেত্রে কী করবে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে 2.2 থাকে তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে কীরকম দেখো, এখানে আমি সো দিয়ে শুরু করেছি, তবে তার আগে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, সাবজেক্ট এবং ভার্বের পরে সো এর পরে ডট, এই যে এখানে যে ডটটা এখানে একটা অ্যাডজেক্টিভ থাকে, সেই অ্যাডজেক্টিভটা এখানে থেকে যাবে। এরপর দ্যাট, এই 2 এর জায়গায় কী বসবে দ্যাট, এবং এর পরে একটা ক্লজ তৈরি করতে হবে। সেই ক্লজটা হবে, ক্লজটাতে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট বসাতে হবে, এবং এই অংশটা নেগেটিভ হবে, এই অংশটা নেগেটিভ হবে। নেগেটিভটা নট বসে হইতে পারে, অথবা সাবজেক্টকেও নেগেটিভ করে হইতে পারে, যেমন নাথিং, নোবডি, এই ধরনের যদি সাবজেক্ট এখানে বসে তাহলে এখানে নট বসার দরকার হবে না। অর্থাৎ দ্বিতীয় অংশটা যে কোনোভাবে নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ করার ক্ষেত্রে এখানে একটা মডাল ইউজ হবে, মডালটা হচ্ছে কি ক্যান অথবা কুড, প্রেজেন্ট টেন্স হলে ক্যান আর পাস্ট টেন্স হলে কুড, এবং মডালের পরে মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, এখানে হি ইজ এই 2 এর জায়গায় সো, উইক বসলো এই 2 এর জায়গায় দ্যাট, এবং আমরা এর পরে কী করব ক্লজ তৈরি করব। ক্লজ তৈরি করতে হলে একটা সাবজেক্ট দরকার, সাবজেক্ট এখানে কোনটা বসাবো আমরা, এই যে প্রথম ক্লজের যে সাবজেক্টটা সেই সাবজেক্টটাই মূলত এখানে এসে বসবে। এটা যদি নাউন হয় তাহলে নাউনের প্রোনাউন রূপ বসবে এখানে, এটা এখানে প্রোনাউন আছে সেই জন্য সরাসরি প্রোনাউন বসেছি আমরা।
এরপরে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেই কারণে এখানে ক্যান নট, এরপরে ওয়াক, তাহলে কি হলো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দি সাম ওয়াজ টু ডিফিকাল্ট টু সলভ, তাহলে দি সাম ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট, এরপরে সাবজেক্ট, দেখো সাবজেক্ট আমি নান করতে গেলাম, এখানে আমার আগের সেন্টেন্সে কি দেখালাম যে দ্যাটের পরে প্রথম ক্লজের সাবজেক্ট এসে বসছে। এখানে আমরা যে সাবজেক্টটা বসাবো সেই সাবজেক্টটা অবশ্যই এই কাজটাকে করতে পারার সামর্থ্য তার থাকতে হবে। এই যে সলভ, সলভ মানে কি, সলভ হচ্ছে সমাধান করা, তাহলে দিসামে তো সমাধান করতে পারবে না, সমাধান করবে ব্যক্তি, অর্থাৎ এখানে আমরা সামকে যদি হ্যাঁ সাম দিয়ে আমরা করতে পারবো, সেক্ষেত্রে দ্বিতীয় অংশটা প্যাসিভ হতে হবে, অর্থাৎ আমরা যদি এখানে সামের পরিবর্তে ইট বসাই তাহলে সেক্ষেত্রে করা যাবে, তবে সেটা প্যাসিভ ভয়েসে করে দিতে হবে। তা যদি আমরা সেরকম সরাসরি সাবজেক্টটা না পাই তাহলে আমরা একটা ইনডেফিনিট প্রনাউন ব্যবহার করব, ইনডেফিনিট প্রনাউন, নোবডি অথবা নান, এক্ষেত্রে আমরা ব্যবহার করব নোবডি অথবা নান। ওই যে বললাম নোবডি নান থাকলে সেক্ষেত্রে আমাদের আর নট বসাতে হবে না, সেই জন্য আমরা কুডের পর আর নট বসাইনি, তাহলে নান কুড সলভ। তাহলে দি সাম ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট নান কুড সলভ, তাহলে এটাকে যদি আমরা ওই দি সামকে সাবজেক্টে করি তাহলে কী হবে, দেখো দি সাম ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট ইট কুড নট বি সলভড, তখন হবে কি ইট কুড নট বি সলভড, এভাবে হবে। সি দেখো ইট ইজ টু হ্যাভি এ ওয়েট ফর মি টু লিফট, এখানে একটা নতুন জিনিস আছে দেখো, ফর মি, অর্থাৎ এই টু এর পূর্বে ফরযুক্ত একটা অবজেক্ট আছে, এই ফরযুক্ত অবজেক্ট যদি থাকে তাহলে সেই অবজেক্টটাই দ্যাটের পরবর্তী ক্লসে সাবজেক্ট হবে, সেই অবজেক্টটাই দ্যাটের পরবর্তী ক্লসে গিয়ে সাবজেক্ট হবে। তাহলে দেখো ইট ইজ সো হ্যাভি এ ওয়েট দ্যাট, এই যে মিটা এখানে এসে কী হইল, সাবজেক্ট আই ক্যান নট লিফট, এখানে ফর মিটা আর বসবে না, এটা উঠে যাবে, এটা উঠে যাবে, অর্থাৎ মিটা যখন এখানে সাবজেক্ট হিসেবে বসবে তখন আর ফর এটা অপ্রয়োজনীয়, তখন এটা আর লাগবে না, সেই জন্য আমরা এখানে আর বসাইনি। ইট ইজ সো হ্যাভি এ ওয়েট দ্যাট আই ক্যান নট লিফট, আবার রেখেও করা যায়, ইট ইজ সো হ্যাভি এ ওয়েট ফর মি দ্যাট আই ক্যান নট লিফট, ফর মি রেখেও করা যাবে। রুল 11, অ্যাজ ডট ডট অ্যাজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ করতে হবে নট লেস অথবা নট মোর অথবা সিডি, সিডি মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তুমি নটের পরে লেস অথবা নটের পরে মোর ব্যবহার করতে পারবে, অথবা সরাসরি কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করে তুমি এরপরে এখানে একটা দেন বসাবে, কনজাংশন হিসেবে কি বসাবে, দেন বসাবে। এই যে খালি জায়গাটা এখানে প্রথম ক্লজের অবশিষ্ট শব্দগুলো এই খালি জায়গাটাতে বসবে, যেমন সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি, নেগেটিভ করার সময় সিমি ওয়াজ নট ওয়াইজার দেন রিমি, সিমি ওয়াজ নট ওয়াইজার, আমি ওয়াইজটাকে এই যে এখানে বললাম সিডি কম্পারেটিভ ডিগ্রি, সরাসরি কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করলাম, ওয়াইজার দেন রিমি, অর্থাৎ নটটা তোমার এখানে মোরের আগেও বসবে, লেসের আগেও বসবে, আবার কম্পারেটিভ ডিগ্রির আগেও বসবে, এটা নট দিতেই হবে নেগেটিভ যেহেতু। তারপর দেখো বাংলাদেশ ইজ অ্যাজ ডেভেলপড অ্যাজ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া ইজ নট মোর ডেভেলপড দেন বাংলাদেশ, আমি এখানে দ্বিতীয় নাউনটাকে সামনে নিয়ে আসলাম, এটা প্রথম নাউনটাকে রেখেও করা যায়, যেমনটা আমরা প্রথমটাতে করেছি এখানেও সেটা করা যাবে, তো পিছনেরটা এনে করা যায়, সেই জন্য আমি একটা সেরকম দেখালাম যে ইন্ডিয়া ইজ নট মোর ডেভেলপড দেন বাংলাদেশ। রুল 12, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথকে নেগেটিভ করার ক্ষেত্রে সেটাকে তোমাকে ইন্টারগেটিভের আশ্রয় নিতে হবে, এটা সরাসরি নেগেটিভ এর আগে আমরা যেভাবে করেছিলাম সেভাবে করা যাবে না, এটাকে করতে হবে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের মাধ্যমে এটাকে নেগেটিভ করতে হবে। যেমন দি সান সেটস ইন দ্য ওয়েস্ট, ইন্টারগেটিভ করার নিয়ম হচ্ছে শুরুতে অক্সিলারি ভার্ব বসবে, যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে সেটা আমাদের বসাতে হবে ডু ডাস, ফার্স্ট ইনডেফিনিট হলে ডিড,
আর অন্যান্য টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব থাকে, যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বটাই সাবজেক্টের আগে আসবে। দুই ধরনের সেন্টেন্সে দুই ধরনের টেন্স আমরা অক্সিলারি ভার্ব পাই না সরাসরি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে সেজন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ডু বা ডাস, আর ফার্স্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ডিড। এই যে সেন্টেন্স এটা প্রেজেন্ট ইনডেফিনিটে, আর ইউনিভার্সাল ট্রুথ থাকবেও প্রেজেন্ট ইনডেফিনিটে। তাহলে দি সান সেটস ইন দ্য ওয়েস্ট, এই যে এস, সেই কারণে আমরা ডাস ব্যবহার করলাম। আর ডাজের সাথে নটটা ব্যবহার করতে হবে, শর্ট ফর্মে ব্যবহার করতে পারো অথবা লং ফর্মে ব্যবহার করতে পারো। লং ফর্মে ব্যবহার করতে হলে তোমাকে নটটাকে বসাইতে হবে দি সানের পরে, তো সাবজেক্টের পরে। আচ্ছা যাই হোক, ডাজন্ট দি সান সেট ইন দ্য ওয়েস্ট, ডাজন্ট দি সান সেট ইন দ্য ওয়েস্ট। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার একটা নিয়ম হচ্ছে, যদি সেন্টেন্সটা হ্যাঁ বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ সেটা না বোধক হয়ে যাবে, যদি সেন্টেন্সটা না বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ সেটা হ্যাঁ বোধক হবে। এটা সবসময় বিপরীত হবে। অ্যাকচুয়ালি ওই নিয়মেই আমাদেরকে এই ইউনিভার্সাল ট্রুথগুলো করতে হবে। যেমন মিল্ক ইজ হোয়াইট, এখানে সরাসরি বি ভার্ব আছে, এখানে এটা অবশ্য অক্সিলারি নয়, এটা মেইন ভার্ব হিসেবে আছে। তো মেইন ভার্ব হিসেবে থাকুক বা অক্সিলারি হিসেবে থাকুক, বি ভার্ব থাকলে সেই বি ভার্ব দিয়ে আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইজটা সামনে আসলো, সাথে নট যোগ হলো, ইজন্ট, ইজন্ট মিল্ক হোয়াইট। সি, দি মুন শাইনস এট নাইট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে এবং এস বাই এস যুক্ত আছে ভার্বের সাথে। তাহলে ডাজন্ট দি মুন শাইন এট নাইট। রুল 13, সামটাইমস থাকলে নট দিয়ে অলওয়েজ দিতে হবে। সামটাইমস থাকলে কী করতে হবে, নট তো বসবেই, এই সামটাইমসের পরিবর্তে অলওয়েজ ব্যবহার করতে হবে। যেমন রেভেন সামটাইমস ভিজিটস মি, এটাকে নেগেটিভ করলে রেভেন ডাজন্ট অলওয়েজ ভিজিট মি। রেভেন ডাজন্ট, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে তাহলে নেগেটিভ করার সময় ডাজ ব্যবহার করতে হবে, এস যেহেতু আছে ডাজ, ডাজের সাথে নট যোগ হলো ডাজন্ট। এই সামটাইমসের পরিবর্তে কি বসলো, অলওয়েজ। তাহলে রেভেন ডাজন্ট অলওয়েজ ভিজিট মি। এখানে অর্থাৎ 13 নম্বরে আমি কয়েকটা রুলকে একসাথে সম্পৃক্ত করে দিয়েছি, 4-5টা রুলকে। যেমন দেখো, বিতে মেনি থাকলে নট এফ ইউ হবে, নট তো বসবেই, এই মেনির পরিবর্তে কী হবে, এফ ইউ। যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাহলে আই ডু নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মেনির পরিবর্তে ফিউ অথবা এফ ইউ। আই ডু নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস অথবা আই ডু নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস, অথবা আই হ্যাভ নট ফিউ ফ্রেন্ডস হতে পারে। অর্থাৎ আমরা ডু নট হ্যাভও করতে পারি অথবা হ্যাভ নট, সরাসরি হ্যাভ নটও করা যাবে। আর যদি এফ ইউ থাকে তাহলে সেক্ষেত্রে মেনি বসবে। যেমন বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার্স, তাহলে বাংলাদেশ ডাজ নট হ্যাভ মেনি স্কলার্স, এ ফিউর পরিবর্তে মেনি বসলো। ডি দেখো, মাছ থাকলে সেক্ষেত্রে হবে নট এ লিটল, নট তো বসবেই, মাছের পরিবর্তে সেক্ষেত্রে হবে এ লিটল, মাছের পরিবর্তে কী হবে, এ লিটল। হি বিলংস মাচ মানি, এই মাছের পরিবর্তে আমরা এখানে এ লিটল বসাবো। তার আগে নেগেটিভ করার জন্য ডাজ নট, হি ডাজ নট বিলং এ লিটল মানি, হি ডাজ নট বিলং এ লিটল মানি। আর এইটা হচ্ছে এ লিটল থাকলে নট মাছ হবে, এ লিটল থাকলে কী হবে, নট মাছ হবে। এ লিটলের পরিবর্তে আমরা এখানে কী বসাচ্ছি দেখো, দোলন হ্যাজ এ লিটল রিচেস, এক্ষেত্রে এটাকে নেগেটিভ করলে আমরা পাবো কি, দোলন ডাজন্ট হ্যাভ মাচ রিচেস। এই যে তাহলে এটাকে আমরা নেগেটিভ করলাম, ওই যে হ্যাজ থাকাতে ডাজ নট বসাইছি এবং হ্যাজটা বেস ফর্মে চলে আসছে হ্যাভ। অথবা তুমি সরাসরি বলতে পারো দোলন হ্যাজ নট মাচ রিচেস। রুল 14, বাই প্লাস জিরান্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ করবে উইদাউট প্লাস জিরান্ড দিয়ে। বাই প্লাস জিরান্ড থাকলে সেই ক্ষেত্রে উইদাউট প্লাস জিরান্ড, এবং এটার ভিতরে উইদাউট প্লাস জিরান্ডের এই সেন্টেন্সটাতে নেগেটিভের যে কাজটা সেটা করতে হবে, অর্থাৎ নট ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব দিয়ে। যেমন বাই স্টাডিং রেগুলারলি ইউ উইল শাইন ইন লাইফ, বাই স্টাডিং রেগুলারলি ইউ উইল শাইন ইন লাইফ। এটা নেগেটিভ করলে আমরা পাচ্ছি কি, উইদাউট স্টাডিং রেগুলারলি ইউ উইল নট শাইন ইন লাইফ। তাহলে উইদাউট স্টাডিং, উইদাউট যেহেতু বসছে এই জায়গায় নেগেটিভ করে দিতে হবে, ইউ উইলের পরে নট বসবে, ইউ উইল নট শাইন ইন লাইফ। আরেকটা দেখো, বাই গোয়িং দেয়ার আই ক্যান মিট হিম, বাই গোয়িং দেয়ার আই ক্যান মিট হিম। তাহলে এটা নেগেটিভ করলে আমরা পাবো উইদাউট গোয়িং দেয়ার আই ক্যান মিট হিম, আই ক্যান নট মিট হিম, আই ক্যান নট মিট হিম। এই ছিল আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার আলোচনাগুলো, অর্থাৎ বিভিন্ন রুলস নিয়ে আমি তোমাদের সামনে
আলোচনা করেছি এবং সেই সাথে প্রত্যেকটা রুলসের উদাহরণও দেখিয়েছি। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এরপরও যদি কোথাও অসুবিধা থাকে তোমরা আবার ক্লাসটা দেখবে প্রথম থেকে, এবং পাশাপাশি তোমাদের বইয়ের যে অধ্যায়ে এই চেঞ্জিং সেন্টেন্স আছে সেই চেঞ্জিং সেন্টেন্সে গিয়ে অ্যাফার্মেটিভ নেগেটিভের নিয়মগুলো একটু দেখবে, তাহলে দুটোর সাথে মিলিয়ে দেখবে, তাহলে তোমরা হয়তো আরও নতুন কিছু পেতে পারো। তো আমি কিছু তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি আজকে, সেই বাড়ির কাজগুলো তোমরা করবে। আমি পরবর্তী ক্লাসে এই বাড়ির কাজগুলো তোমাদের কাছ থেকে দেখব এবং আমি একটা তোমাদের এইটার উত্তর নিয়ে আলোচনা করব আগামী ক্লাসের শুরুতেই, এবং সেই উত্তরগুলো আমি দেওয়ার আগে তোমাদের উত্তর যাতে আমি পাই সেভাবে তোমরা ব্যবস্থা নেবে। অর্থাৎ তোমরা আমার যে ভিডিওটা যেখানে আমি আপলোড দেবো সেই জায়গায় তোমরা কমেন্ট করতে পারো, অথবা সরাসরি আমাকে ফোনে যোগাযোগ করে আমাকে এই উত্তরগুলো তোমরা বলতে পারো, তাহলে আমি তোমাদের সেই উত্তরগুলোর সঠিক নাকি ভুল সেটা আমি তোমাদের বলে দেবো। যাক, প্রিয় শিক্ষার্থীরা, এই যে 15টা সেন্টেন্স, এই 15টা সেন্টেন্সকে তোমরা নেগেটিভে রূপান্তরিত করবে। এখানে প্রত্যেকটা রুলস থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি, কিছু জায়গা হয়তো একাধিকও আছে। তো এই কাজগুলো অবশ্যই গুরুত্ব সহকারে করবে, তবে কাজ করার আগে পুরো রুলসগুলো আরও একবার দেখবে। নাম্বার 1, হি ওয়াজ আনম্যারিড। নাম্বার 2, দি ডাক হ্যাড অনলি ওয়ান লেগ। Number 3, we must realize the fact. Number 4, as soon as she heard the news, she burst into tears. Number 5, every rose has a thorn. Number 6, the writer was too poor to maintain his family. Number 7, by giving love to others, you can receive it. Number 8, he was the fastest runner. Number 9, oranges are not as cheap as apples. Number 10, the match is being shown both at ZTV and Channel I. Number 11, we had to depend on it. Number 12, it lives together. Number 13, God alone can save us from this disaster. Number 14, honey tastes sweet. Number 15, as soon as we reached the station, the train left. তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।